এই বুড়ো ভাম ভণ্ড ব্রাহ্মণের এই ভিডিওটিতে এর বলা কিছু কথা আগে আপনাদেরকে একটু শোনাই, তারপর ভিডিও শেষ পর্যন্ত তো খালি এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট রয়েছে রে মামা। তাহলে আর দেরি না করে শুরু করে দেই। বাংলায় বর্গীরা আসতো জানেন তো? ওই যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। 1741 সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে, লুটতারাজ, ধর্ষণ, খুন খারাপি এই সমস্ত চালাতেই থাকে। পরবর্তী দীর্ঘ 10 বছর ধইরা মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে। এরাই হইতেছে সেই বর্গী। আর এই যে বর্গীদের অত্যাচার, এই যে বর্গীদের আক্রমণ, এই যে বর্গীদের নিপীড়ন, এই বর্গীদেরকে কে পরাজিত করেছিল জানেন? কে বাংলার অসহায় মানুষদেরকে মুক্তি দিছিল বর্গীদের অত্যাচার থেকে? নিজ বিক্রমে। কে? কোন সেই বীর জানেন? জানেন না? নাম বললে অবাক হবেন। সেই মুক্তিদাতার নাম আমরা জানি, কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না। কেন বলবো না? কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল, বর্গীদের পরাজিত করেছিল, সমূলে নির্বংশ করেছিল, তার নাম হচ্ছে মির্জাফর আলী খাঁ। হ্যাঁ, সেই মির্জাফর আলী খানই বর্গীদের পরাস্ত আর সমূলে পরাজিত করেছিল। তাই শেখ মুজিব আর এক মির্জাফর। শেখ মুজিব স্বাধীনতা আন্দোলনের নেতা, কিন্তু বর্বর স্বৈরাশাসক হাসিনার পিতা সে। তাই স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের ভূমিকাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নেই। মির্জাফরের বিশ্বাসঘাতকতা যেমন বর্গীদের বিরুদ্ধে তার বীরত্বের ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করব না। যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জাফরের বীরত্বকে আগে সেলিব্রেট করতে হবে। তাই 32 নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব, ওই বাড়ির ডায়নামাইট মাইরা ধুলায় মিশাই দিব। ওইটা ফ্যাসিবাদের আইকন। কি বন্ধুরা, এতক্ষণ ধরে আমার মুখ দিয়ে এই বুড়ো ভামের বলা অসংখ্য যুক্তিতর্ক শুনে আপনার মনেও কি বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের প্রতি একটা সন্দেহের ছাপ পড়েছে? হ্যাঁ, এটাই সেই ব্রেন ওয়াশ, ব্রাহ্মণদের সেই সুপরিকল্পিত বহু পুরনো ব্রেন ওয়াশ, যা যুগের পর যুগ ধরে তারা নিজেদের স্বার্থে চালিয়ে এসেছে। কিন্তু এবার এই ভণ্ড বুড়ো ভাম ব্রাহ্মণের ব্রেন ওয়াশের বেড়াজাল ভেঙে দেবে এই নাপিতের ছেলে। কারণ নাপিতের কাছে শুধু চুল কাটে না রে ভাই, বরং মিথ্যের জাল কেটে সত্যকে সবার সামনে নিয়ে আসার কাজেও কখনো কখনো ব্যবহার হয়। এই নষ্ট ব্রাহ্মণদের দীর্ঘদিনের প্রভাব আর প্রভাব বিস্তারের কৌশল এবার মাটিতে মিশে যাবে। কারণ নাপিত জানে তর্ক করতে হলে কেবল মস্তিষ্ক নয় রে ভাই, দরকার সততার। এই বুড়ো ভাম তার যুক্তিতর্কের মাধ্যমে দেশের মানুষের সামনে প্রমাণিত করতে চেয়েছে যে স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের ভূমিকাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নেই। যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে মির্জাফরের বীরত্বকে আগে সেলিব্রেট করতে হবে। এবার দেখুন এই বুড়োর আন্ডারপ্যান্ট কিভাবে খুলে পড়ে। যে কোনো পুরনো গল্পকে নিজের সুবিধা মতো মোড়কে মুড়ে একটা তথ্যকে এমনভাবে ট্যাড়া ব্যাকা করে উপস্থাপন করে যাতে সে যা দেখাতে চায় মানুষ যেন তাই বিশ্বাস করে। আসল সত্যটাকে আড়াল করে নিজের সুবিধা মতো গড়া মিথ্যের গল্পকে সত্যের মুখোশ পরিয়ে মানুষের সামনে এমনভাবে হাজির করে, বছরের পর বছর ধরে এই বন্ড ব্রাহ্মণ মানুষকে এভাবেই বিভ্রান্ত করে এসেছে, বোকা বানিয়ে এসেছে, ধোঁকা দিয়ে এসেছে। তবে আজ দেখতে পাবেন কিভাবে তার আসল মুখোশের আড়ালে লুকোনো ষড়যন্ত্রের সব রং উঠে আসে। এই বুড়ো ভাম ইতিহাস থেকে তথ্য তুলে এনে সেগুলোকে বঙ্গবন্ধুর সাথে জুড়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের চেতনাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে। তার ধোঁকাবাজি আর মিথ্যাচার দিয়ে এমনভাবে তথ্য উপস্থাপন করেছে যেন বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ সংগ্রামকে মানুষের সামনে মূল্যহীন করে তুলতে পারে, কোনো দাম নেই। কিন্তু আমরা জানি ইতিহাসকে বিকৃত করে কখনো সত্যকে চেপে রাখা যায় না রে ভাই, পার্মানেন্টলি। এই বুড়ো ভামের মুখ থেকে আমার একটা বিকৃত ইতিহাস শুনলেন এত সময়। এবার চলুন
সেই ইতিহাসের পাতায় আসলে কি লেখা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। সত্য কখনো লুকোনো থাকে না, আজ তা স্পষ্ট হবে। বন্ধুরা, বর্গীদের আক্রমণে বাংলার মানুষ ভীষণ অত্যাচার, নিপীড়ন ও লুটপাট সহ্য করেছে। আমি কোনোভাবেই এই নিষ্ঠুরতার পক্ষে কথা বলছি না, বরং এর চরম নিন্দা জানাচ্ছি। তবে শেষে একটা প্রশ্ন থেকে যায়, গোটা ভারতবর্ষ ছেড়ে এই মারাঠা দল কেন বাংলায় আক্রমণ চালালো? কেন তারা এত দূরের মারাঠা সাম্রাজ্য থেকে বাংলাকেই বেছে নিয়েছিল লুট করার জন্য? ভারতের অন্য কোনো অঞ্চলে কেন তারা এমন তাণ্ডব চালালো না? প্রশ্নটা তো থেকেই যায়, তাই না? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আপনি বুঝতে পারবেন এই ভণ্ড ব্রাহ্মণ কিভাবে কৌশলে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। ইতিহাসের সত্যগুলোকে বিকৃত করে নিজের স্বার্থে মিথ্যে ছড়িয়ে দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করেছে। বন্ধুরা, গোটা ভারতবর্ষ ছেড়ে এই মারাঠা দল কেন বাংলায় আক্রমণ চালিয়েছিল এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেকালের সেই সুবা বাংলা, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যা মিলে তৈরি হয়েছিল এক বিশাল অঞ্চল, যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই দুর্ধর্ষ বর্গীদের বারবার নিষ্ঠুর লুটপাটের পিছনে লুকিয়েছিল একটা বিরাট কারণ, যা এই ভণ্ড আপনাদেরকে জানায়নি। বন্ধুরা, সময়টা ছিল 1740 খ্রিস্টাব্দ। বাংলার নবাব হিসাবে তখন সিংহাসনে বসেন আলীবর্দী খাঁ, কিন্তু এর আগে বাংলার শাসনভার ছিল মুর্শিদ কুলি খাঁ, পরে তার জামাই সুজাউদ্দিন এবং তারও পরে সুজাউদ্দিনের পুত্র সরফরাজ খানের হাতে। আর এই সরফরাজ খানকে হত্যা করেই আলীবর্দী খাঁ সিংহাসনে বসেন। বন্ধুরা, তখনকার সময়ে বাংলার নবাবদের দিল্লির মুঘল সম্রাটকে কর দিতে হতো, তাই বাংলার অন্যান্য নবাবরা এতদিন যেভাবে দিল্লির সম্রাটকে কর দিয়ে আসছিল, আলীবর্দী খাঁর ক্ষেত্রেও তেমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু সিংহাসনে বসার পর আলীবর্দী খাঁ দিল্লির সম্রাটকে কর দেওয়া বন্ধ করে দেন। আর শুধু দিল্লির সম্রাটই এই কর পেতেন না, বরং মারাঠাদের সঙ্গে চুক্তি ছিল প্রাপ্ত করের 4 ভাগের 1 ভাগ মারাঠাদের দিতে হবে, যাকে বলা হতো চৌথ। টানা 2 বছর ধরে মুঘল সম্রাটের পাশাপাশি মারাঠারাও আলীবর্দীর কাছ থেকে কোনো চৌথ পাচ্ছিল না, মানে কর পাচ্ছিল না। কর আদায়ের এই অপরাধে মুঘল সম্রাট তখন মারাঠাদের বলেছিল, যদি পারো আলীবর্দী খাঁকে শায়েস্তা করে চৌথ আদায় করো। বন্ধুরা, এখান থেকেই বাংলার বর্গীদের আক্রমণের প্রেক্ষাপটের সূচনা ঘটে, যা পরবর্তীতে বাংলার ইতিহাসকে ভীষণভাবে প্রভাবিত করে। তবে বাংলার শান্ত জলে কুমির আনার পথটা আরও প্রশস্ত করে দিয়েছিল মীর হাবিব নামে একজন রাজকর্মচারী, যিনি সরফরাজের অত্যন্ত বিশ্বাসী ছিলেন। আর মনে আছে তো সরফরাজকে, যাকে হত্যা করে আলীবর্দী খাঁ সিংহাসনে বসেছিলেন। আর এই মীর হাবিবের বিশ্বাসঘাতকতাই আলীবর্দী খাঁকে সেই সুযোগ করে দেয়। মীর হাবিবের এই বেইমানির কারণেই আলীবর্দী খাঁ সরফরাজকে হত্যা করতে সক্ষম হয়। এরপর মীর হাবিব পথ খুঁজতে লাগলেন কিভাবে এই আলীবর্দীকেও পাকে ফেলা যায়। শোনা যায় তিনি রঘুজি ভোসলে, মানে ওই বর্গী সেনাদের রাজাকে বাংলায় আক্রমণের জন্য উৎসাহিত করেছিলেন এবং পুরো বর্গী আক্রমণের সময় তাদের হয়ে সহযোগিতা করেছিলেন। নইলে একটা অচেনা দেশে, সেই সুদূর দূর থেকে এসে একটা অচেনা দেশে একজন অত্যন্ত ক্ষমতাশালী সম্রাট আলীবর্দী খাঁকে নাকানি চোবানি খাওয়ানো হয়তো মারাঠাদের পক্ষে সম্ভব হতো না। মীর হাবিবের বিশ্বাসঘাতকতা ছাড়া এই আক্রমণ এত সহজ সফল হতো না। 1742-এ বর্গীরা প্রথম বাংলায় হানা দেয়। খবর আসে যে পঞ্চকোটের পাহাড়ি পথ দিয়ে 40,000 সেনা নিয়ে নাগপুর অধীশ্বর রঘুজি ভোসলে চৌথ আদায়ের জন্য বর্ধমান আক্রমণ করতে আসছেন। এই খবর পাওয়া মাত্রই আলীবর্দী খাঁ বর্ধমান অভিমুখে তার সেনাবাহিনীর ঘোড়া ছুটিয়ে দেন, আর দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। একসময় মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত বকেয়া চৌথ হিসাবে 10 লক্ষ টাকা দাবি করেন। যদি সেই টাকাটা তখন দিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো দুপক্ষের এই খণ্ডযুদ্ধ সেখানেই থেমে যেত। বাংলার মাটিতে বর্গীদের ভয়াবহ আক্রমণের যে ইতিহাস আজ আমরা পড়ি, সেটা হয়তো আর লিখতে হতো না।
কিন্তু সেনাপতি মুস্তাফা খানের পরামর্শে নবাব আলীবর্দী খাঁ সেই টাকা দাবি মানতে নারাজ হন, তাই যুদ্ধ চলতেই থাকলো। এরপর একটা দীর্ঘ অধ্যায় চলল। নবাব আলীবর্দী খাঁ বর্গীদের আক্রমণ দমন করলেও তা বেশি ফলপ্রসূ হয়নি। ফলে নবাব বর্গীদের প্রধান কাণ্ডারি ভাস্কর পণ্ডিতকে হত্যা করেন, কিন্তু তা সত্ত্বেও বর্গীদের কিছুতেই দমন করা সম্ভব হচ্ছিল না। ফলে বাংলাকে বাঁচাতে এক প্রকার বাধ্য হয়েই অবশেষে সম্রাট আলীবর্দী 1751-তে প্রথম রঘুজী ভোসলের সাথে একটি সন্ধি করেন এবং মীর জাফরের মধ্যস্থতায় এই সন্ধি হয়। আর সন্ধির শর্তানুসারে বার্ষিক 12 লক্ষ টাকা চৌদ দিতে রাজি হলেন সম্রাট আলীবর্দী খাঁ। তো বন্ধুরা, বর্গীদের নিয়ে এটাই ছিল আমার ইতিহাস। তবে আমার বলা ইতিহাস আর এই বুড়ো ভামের বলা ইতিহাসের কোনোটা আপনাকে অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই, বরং আপনি একজন অভিজ্ঞ ইতিহাসবিদের কাছে গিয়ে আমাদের দুজনের ইতিহাসই তাকে শোনান, আর তার কাছ থেকেই জেনে নিন কার ইতিহাসে সত্যের প্রতিফলন দেখতে পাচ্ছেন তিনি। বন্ধুরা, এত সময় তো সত্য মিথ্যের প্রমাণ হলো, কিন্তু ব্রাহ্মণের ধুতি গোলার কাজটা তো এখনো বাকি থেকে গেল নাকি? তাহলে চলুন কাজে লেগে পড়ি, এই ভণ্ড ব্রাহ্মণের ধূর্ততার উচিত শিক্ষা দেই। 1741 সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে, লুটতারাজ, ধর্ষণ, খুন খারাপি এই সমস্ত চালাতেই থাকে। পরবর্তী দীর্ঘ 10 বছর ধইরা মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে। এরাই হইতেছে সেই বর্গী। এই বুড়ো ভাম বর্গীর ইতিহাস যখন দর্শকদেরকে শোনাতে বসলো, তাহলে শুরু থেকে শেষ পুরো ইতিহাসটা কেন শোনালো না? কেবল মাঝের অংশটুকু কেন শোনালো? ও, যাতে মুসলিম ভাইদের বুকে হিন্দু মারাঠাদের প্রতি আরো ক্রোধ ঢুকিয়ে দেওয়া যায়, যাতে এই মারাঠাদের গল্প শুনিয়ে তাদের মাথায় আরো ভারত বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া যায়। বাহ বাহ বাহ, অসাধারণ তোমার উচ্চশিক্ষার প্রতিভা। আর এই যে বর্গীদের অত্যাচার, এই যে বর্গীদের আক্রমণ, এই যে বর্গীদের নিপীড়ন, এই বর্গীদেরকে কে পরাজিত করেছিল জানেন? কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীদের অত্যাচার থেকে নিজ বিক্রমে? কে, কোন সেই বীর জানেন? জানে না বলেই তো মানুষ তোমার প্রতিটা ভিডিও দেখে, তোমাকে বিশ্বাস করে, আর তুমি সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের জমিতে ফসল ফলাও, মিথ্যার বীজ বপন করো, লোকের অজ্ঞতাকে কাজে লাগিয়ে যা ইচ্ছা তাই বুঝিয়ে দাও, যেন সত্যটা চিরকাল আড়ালেই থেকে যায়। বুড়ো ভাম বলছে, কে ছিল সেই বীর জানেন? নাম বললে অবাক হবেন, সেই মুক্তিদাতার নাম আমরা জানি, কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না। যে বর্গী আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল, বর্গীদের পরাজিত করেছিল, সমূলে নির্বংশ করেছিল, তার নাম হচ্ছে মীর জাফর আলী খাঁ। হ্যাঁ, সেই মীর জাফর আলী খানই বর্গীদের পরাস্ত আর সমূলে পরাজিত করেছিল। এই পিশাচের বাচ্চা মানুষের মাথায় আর কত বিষ ঢালবে? মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কতদিন ধরে এভাবে মিথ্যের জাল বুনবে? মীর জাফর, যাকে আমরা বিশ্বাসঘাতকের প্রতীক বলে জানি, তাকে এই বুড়ো ভাম বীর বলে প্রচার করছে। সত্যটা হলো, মীর জাফর কখনোই বর্গীদের পরাজিত করেনি। আলীবর্দী খাঁ নিজের কৌশলে চেষ্টা করেও সফল হয়নি, তাই বাধ্য হয়েই রঘুজী ভোসলের সাথে একসময় সন্ধি করতে হয়েছিল, আর মীর জাফরের মধ্যস্থতায় সেই সন্ধি হয়েছিল। কিন্তু এই পিশাচের বাচ্চা মধ্যস্থতার সত্যটাকে গোপন করে নিজের ইচ্ছে মতো মীর জাফরের বীরত্বের কাহিনী বসিয়ে দিয়েছে। মীর জাফর নাকি বর্গীদের পরাজিত করে বাংলাকে মুক্ত করেছিল, সমূলে নির্বংশ করেছিল। কিন্তু আসল সত্য হলো, আলীবর্দী খাঁ যখন বর্গীদের দমন করতে ব্যর্থ হলো, তখন বাধ্য হয়ে বার্ষিক 12 লক্ষ টাকা চৌদ দিতে রাজি হন, আর সেই চুক্তিতেই তখন বর্গীদের আক্রমণ বন্ধ হয়েছিল। এখানে মীর জাফরের বীরত্বের কোনো কাহিনী নেই, মীর জাফরের মধ্যস্থতার চেয়ে বেশি কিছু ছিল না, আর তাকে বীর সাজিয়ে এই পিশাচ নিজের স্বার্থ সিদ্ধিতে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে। এই ব্রাহ্মণ যত বড়াই করে মীর জাফরকে বীর সাজাতে চেয়েছে, ততই তার ভণ্ডামির মুখোশ খুলে এখন গিয়েছে মানুষের সামনে।
যে মির্জাফর ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, সেই মির্জাফরকে এই ভণ্ড বঙ্গবন্ধুর সাথে তুলনা করে মানুষের ব্রেন ওয়াশ করেছে যে শেখ মুজিব আর মির্জাফর একই। তাই স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের ভূমিকাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নেই। মির্জাফরের বিশ্বাসঘাতকতা যেমন বর্গীদের বিরুদ্ধে তার বীরত্বের ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করব না। যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জাফরের বীরত্বকে আগে সেলিব্রেট করতে হবে। তাই 32 নম্বরের ইট খুলে নেব, ডায়নামাইট মারবো, ধুলাই মিশিয়ে দেব, বিভিন্ন রকম। বাহ রে বাহ বাহ বাহ! হারামজাদা ভণ্ড ব্রাহ্মণ, মানুষের মস্তিষ্কে বিষ ঢালার এমন সুকৌশলটা কোথা থেকে শিখলে দাদা? এমন পিশাচরা বাংলাদেশকে কোন অন্ধকার জগতে নিয়ে যেতে চায় সেটা এবার আপনারাই বিচার করে দেখুন। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কিছুই করেনি, না কিছুই করেনি, কিন্তু তিনি জেল খেটেছেন তো, পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতন সহ্য করেছেন তো, মাঠে নেমে বছরের পর বছর সংগ্রাম করেছেন তো। আর বুড়ো ভাম, তুমি আজ পর্যন্ত দেশের জন্য কি করেছো? নিজের স্বার্থের জন্য মানুষের সরল বিশ্বাস নিয়ে খেলা করেছো আর অন্যকে দোষারোপ করেছো, খালি লোককে উস্কে দিয়ে নিজের পকেট ভর্তি করেছো। ইউটিউব আর ফেসবুকে ভিডিও বানিয়ে মনেটাইজেশন, মেম্বারশিপ, সুপার চ্যাট এসবের মাধ্যমে মাস গেলে মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা তো তোমার আয় হয়। আর দেশের মানুষের জন্য তোমার তো একেবারে ঘুম নেই, বুক ফেটে যায়, তাই না ভণ্ড বাবা? তাহলে দেশে বন্যায় মানুষ দুর্বিষহ অবস্থায় আছে, তাদের সাহায্যের জন্য তুমি এই পর্যন্ত কত টাকা পাঠিয়েছো ভণ্ড বাবা? আন্দোলনে নেমে কত ছাত্র অঙ্গ হারিয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছে, টাকার অভাবে সুস্থ হতে পারছে না, তাদের সাহায্যের জন্য এই পর্যন্ত তুমি কি 1 টাকাও পাঠিয়েছো ভণ্ড বাবা? তুমি তো আবার ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের প্রধান নেতা, আর সেই ইন্ডিয়ান বয়কটের এক কর্মী তারেক, সবাই তো চেনেন। শেখ হাসিনা যাওয়ার আগে যখন ইন্ডিয়া বয়কট একেবারে তুঙ্গে চলছিল, তখন তো অনেকবার দেখলাম তারেক বারবার ইউটিউবে এসে ভিডিও বানিয়ে মানুষের কাছে সাহায্য চাইছে, লিফলেট আর গেঞ্জি ছাপানোর জন্য, ওগুলো পুড়িয়ে গিয়েছে। তুমি তো ইন্ডিয়া বয়কটের ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা আয় করেছো, তা কয়েক লাখ টাকা তারেককে পাঠিয়ে দিলে তো হয়ে যেত, ওকে লোকের কাছে আর হাত পাততে হতো না ভণ্ড বাবা। তোমার কথার সুর আর কাজের বাস্তবতা যে কতটা ভিন্ন সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু সমস্যা হলো তারা মেনে নিতে পারছে না, কারণ তুমি যে হিন্দুর ছেলে হয়ে আসসালামু আলাইকুম আর সুবহান আল্লাহ বলো, তোমার এই কথার খেলায় তারা তোমার ভণ্ডামি দেখতে পাচ্ছে না। তারা মনে করে তুমি ইসলাম ধর্মকে ভালোবাসো, তাই তারাও তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তারা কখনো বিচার করে দেখে না তোমার ভেতরে আসলেই কি আছে। ইসলাম ধর্মের প্রতি তোমার ভালোবাসা দেখানোর পিছনে তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি যে ভণ্ডামি দিয়ে তাদের বিশ্বাসের সঙ্গে খেলা করছো সেটা তারা বুঝতেই পারে না। আর যুগে 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 তোমাদের মতো এই ভণ্ডদের পাল্লায় পড়েই ইসলাম ধর্মের আজকে এই পরিণতি। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, এই পরিণতি কথাটাকে নেতিবাচক অর্থে নেবেন না। আমি এই কথাটা বলেছি কারণ ইসলাম ধর্ম আজ যে শিখরে পৌঁছানোর দাবি রাখে সেখান থেকে বহু পিছনে রয়েছে। আমি ইসলাম ধর্মের সেই গৌরবময় গোল্ডেন যুগ পড়েছি, জানি, তাই এত বড় একটা দাবি করলাম। ইসলাম সত্য, তবে তোমাদের মতো ভণ্ডরা এর সৌন্দর্যকে মলিন করে দিয়েছে। এখন আপনারা যেন আবার ভাববেন না যে আমি ইসলাম ধর্মের এত গুণ গাইছি, মানে এই ভণ্ড দলে মিশে সেই পথের যাত্রী হতে চাইছি না। আমি আমার ঈশ্বরকে মানি, আর আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার সেই ঈশ্বরের পথেই চলব। আমি আমার ধর্মকে কখনো ছোট করব না, আমার ধর্মকে মরে গেলেও আমি ত্যাগ করব না। কেউ আমার ধর্মের বদনাম করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত হিন্দু হয়েই বাঁচব, কিন্তু তবুও আমি নির্ভয়ে মনের ভালোবাসা দিয়ে এই সমাজের এত মানুষের সামনে গলা উঁচু করে বলবো, লা ইলাহি ইল্লাল্লাহ
মোহাম্মদে রসুলুল্লাহ। নায়ন তকবীর, আল্লাহু আকবার, নায়ন তকবীর, আল্লাহু আকবার, নায়ন তকবীর, আল্লাহু আকবার। যেমন আমার ভোলানাথ আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, তেমনি মহান নবীজিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এই দুই মহান শিক্ষার সংমিশ্রণে আজ যে অনুপকে আপনারা দেখছেন সেটা তৈরি হয়েছে। প্রিয় বাংলাদেশের মুসলিম ভাইয়েরা, আজ আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, সময় নিয়ে একটু বিচার করে দেখবেন। যে ছেলে নিজের মায়ের হয় না, সেই ছেলে কখনোই অন্যের মাকেও সম্মান দিতে পারে না। যে ছেলে নিজের মায়ের কথা কখনো বলে না, কেবল অন্যের মায়ের গুণ গেয়ে যায়, সেই ছেলের মনে গোপনে কিছু থাকে, তার উদ্দেশ্য অন্য কিছু থাকে, যা সে কখনোই মানুষের সামনে প্রকাশ করে না। যে ছেলে নিজের শেকড়কে ভুলে যায়, সে কখনোই সত্যিকারের শ্রদ্ধা দেখাতে পারে না। যে মানুষ নিজের পরিবার বা জাতির কথা বলতে লজ্জা পায়, তার মধ্যে সৎ উদ্দেশ্য থাকা সম্ভব না। তার ভিতরে এমন কিছু থাকে যা সে আড়ালে রাখতে চায়, কারণ সে জানে যে একবার প্রকাশ পেলে তার আসল চরিত্র সবার সামনে চলে আসবে। আমার যা করার ছিল তা এখানেই সমাপ্ত হলো। এবার আপনি কাকে ভালোবাসবেন, কাকে বিশ্বাস করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি তাতে হস্তক্ষেপ করতে যাচ্ছি না। তাই সময় নিয়ে আমার কথাগুলো একটু বিচার করে দেখবেন। তবে যাওয়ার আগে সংক্ষেপে জানতে চাই, আমাদের ভণ্ড বাবাকে নিয়ে আর কি ভিডিও বানাবো? আগের ভিডিওতে রিকোয়েস্ট করেছিলেন, একটা বানালাম, আর কি বানাবো নাকি এটাই যথেষ্ট? আপনাদের মন ভরে গিয়েছে? যদি এখনও আরও বিনোদন দরকার হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান যে আরও একটা ভিডিও চাই ভণ্ডকে নিয়ে। অনুপ তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে আগামীকাল দেশের চরম গরম এরকমই কিছু খবর নিয়ে। ধন্যবাদ সকলকে।